পারে? আনএমপ্লয়মেন্টের ধরন কেমন এবং আনএমপ্লয়মেন্ট, ইকোনমিক গ্রোথ, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট কেমন হয়, মার্কেটে যখন কেউ বিজনেস করতে আসে তখন সে কতভাবে কত ডাইমেনশনে সে এক্সিস্ট করতে পারে, মনোপলিস্টিক, পারফেক্ট কম্পিটিশন, অলিগোপলি, মনোপলি, মনে পড়ে? এগুলো পড়ানো হয়েছে না? জি ম্যাম। এগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করা হয়েছে, এই টপিকগুলো কি কভার করা হয়েছে না? এই টপিকগুলো কভার করা হয়েছে না? জি ম্যাম, এগুলো পড়ানো হয়েছে। এগুলো কভার করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের কি কি অ্যাসাইনমেন্টের টপিক দেওয়া হয়েছে? না ম্যাম, কোন অ্যাসাইনমেন্টের টপিক দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি একটা টপিক একটু বলে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। অ্যাসাইনমেন্টে আপনারা প্রিপেয়ার করবেন ফাইনাল পরীক্ষার যখন ডেট ডিক্লারেশন হবে, জাস্ট ফাইনাল পরীক্ষার অ্যাসাইনমেন্ট যেই দিন থেকে আপনি করতে শুরু করবেন তার আগে এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। কথাটা বোঝা যাচ্ছে? আমি ডেডলাইনটা সেরকম ভাবে বলবো না, এখানে আপনারা সবাই ম্যাচিওর, সো ওইভাবে ডেডলাইন বলার কিছু নাই। তাও একটা হিন্টস দিয়ে দিচ্ছি যে ফাইনাল পরীক্ষার ডেট যখন ডিক্লেয়ার করবে তার আগেই আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্টটা ম্যাক্সিমাম 2 পাতা লিখবেন, এর বেশি লিখবেন না। কম্পিউটার কম্পোজ, হ্যাঁ, যদি আপনার সাথে কম্পিউটার না থাকে, আপনি যদি রিমোট প্লেসে থাকেন, ইটস ওকে, আপনি তখন হাতে লিখে ছবি তুলে পাঠাতে পারেন, কিন্তু 2 পাতার বেশি লিখবেন না। অ্যাসাইনমেন্টে চিন্তা ভাবনা করে লিখবেন, জাস্ট আপনার যা মনে হবে আপনি তাই লিখবেন, কাউকে খুশি করার জন্য কিছু লিখবেন না। আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটাই লিখবেন। এই অ্যাসাইনমেন্টটা নিয়ে আপনি কিভাবে লিখবেন, লিখার কাজটা আপনি কিভাবে করবেন, আজকে থেকে, মানে স্বাভাবিকভাবেই ক্লাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে এটা করা উচিত, কিন্তু সেটা তো আমি জানি না কতখানি হয়েছে। আমি শুধু বলবো যে আজকে থেকে যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো আপনারা ভাববেন, চিন্তা করবেন ইম্প্যাক্ট কোথায়। আমি সবসময় বলি না যে ইকোনমিক্স বুঝতে হলে আপনাকে নিউজ পেপার পড়তে হবে, আপনাকে অর্থনীতির পাতাগুলো পড়তে হবে খবরের কাগজে। তো অ্যাসাইনমেন্টের ধরনটা হবে এরকম, যেমন আজকে আমরা ইকোনমিক গ্রোথ কি, জিডিপি কি, জিএনপি কি, পার ক্যাপিটা ইনকাম কি, এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? সো আপনাদের অ্যাসাইনমেন্টে আমি কখনোই বলবো না জিডিপি কাকে বলে, কত প্রকার ও কি কি লিখুন, না, দ্যাট ইজ নট দ্য টপিক। আমি আজকে আমরা ইকোনমিক গ্রোথ, জিডিপির সাথে জিএনপি ডিফারেন্স, পার ক্যাপিটা ইনকাম কি, এগুলো কোনটার ইম্প্যাক্ট কোথায়, এই জিনিসগুলো দেখবো। আমি অ্যাসাইনমেন্ট যেটা নিয়ে আপনাকে করতে বলছি বা আপনাকে ভাবতে বলছি সেটা হচ্ছে আজকে এই টপিকগুলো দেখার পর থেকে ভাববেন যে কোনো দেশের, কোন একটা দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, মেজরিটি পিপলের ধর্মীয় বিশ্বাস কি সেই দেশের জিএনপি, জিডিপি, পার ক্যাপিটা ইনকাম বা ইকোনমিক গ্রোথকে প্রভাবিত করে কিনা। কথা বুঝতে পেরেছেন? অ্যাসাইনমেন্টের টপিকটা বুঝতে পেরেছেন? আমি কয়েকটা শব্দ বলেছি যে শব্দগুলোর সাথে আপনারা পরিচিত না, যেটার সাথে আজকে আমরা সবাই পরিচিত হব, কিন্তু হলিস্টিকলি অ্যাসাইনমেন্টটাতে কি চাওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছেন ভাই? ম্যাম কাইন্ডলি আরেকবার একটু বলবেন অ্যাসাইনমেন্টে। অবশ্যই অবশ্যই, আমি আবার বলছি, একটা মিনিট। আচ্ছা, আমি বলতে চাইছি যে ধরুন গত মাসে একটা নিউজ এসেছিল পেপারে যে আমাদের দেশের জিডিপি ইন্ডিয়ার জিডিপির থেকে বেশি, এই করোনার মধ্যে বাংলাদেশের জিডিপি ইন্ডিয়ার জিডিপির থেকে বেশি হয়েছে, এরকম একটা নিউজ এসেছিল। তো আজকে আমরা শিখবো যে এই যে জিডিপি বেশি, জিডিপি মানেটা কি। আচ্ছা, ইকোনমিক্সে শুধু জিডিপি না, জিএনপি বলে একটা শব্দ আছে, ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা সারাক্ষণ শুনি টক শোতে বিভিন্ন বড় বড় মানুষজন আসেন কথা বলতে, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অনেক কথাবার্তা বলে যান। এটা আসলে কি, পার ক্যাপিটা ইনকাম, এগুলো কি, এই জিনিসগুলো আমরা জানবো। আর আজকে থেকে আমরা একটু ভাবতে শুরু করব যে কোনো একটা দেশের মেজরিটি পিপলের ধর্মীয় বিশ্বাস সেই দেশের ইকোনমিক গ্রোথ বা জিডিপি বা জিএনপি বা পার ক্যাপিটা ইনকাম, এই যে আইটেমগুলো আছে
সেই ধর্মীয় বিশ্বাস কি কোনো একটা দেশের মানুষের ধর্মীয় বিশ্বাসের কারণে কি ওই দেশের জিডিপি ওঠানামা করে? আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। গ্রেট, এক্সেলেন্ট। আজকে থেকে ভাববেন, ভেবে চিন্তা করে ম্যাক্সিমাম 2 পাতা লিখবেন, এর বেশি লিখবেন না। ম্যাক্সিমাম, খুব বেশি লিখতে ইচ্ছা করলে 2 পাতা, এর বেশি কেউ লিখবেন না। অ্যাসাইনমেন্টটা জমা দিবেন কবে? যেই দিন আমাদের ফাইনাল পরীক্ষার ডেট ডিক্লেয়ার করবে সেই দিন আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন, সফট কপি। ম্যাম ফাইনাল বলতে কি মিড ফাইনাল? না না না, ফাইনাল বলতে ফাইনাল ফাইনাল। আচ্ছা ম্যাম। আমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে, সেমিস্টার ফাইনালের একটা ডিক্লারেশন হবে না যে অমুক দিন থেকে আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু হবে, যখন ডিক্লেয়ার হয়ে গেল যে অমুক দিন থেকে, ধরেন কথার কথা যে 4 মার্চ, মার্চের 4 তারিখ থেকে শুরু হবে, তাহলে আপনি 4 তারিখের আগে এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে শেষ করবেন। 4 তারিখের পরে এই অ্যাসাইনমেন্টটা অ্যাকসেপ্ট করা হবে না। জানুয়ারির 30 তারিখ থেকে মেবি ফাইনাল হবে আর কি, একাডেমিক ক্যালেন্ডারে যেটা আছে। মানে কথার কথা বলছি আর কি। জানুয়ারির 30 তারিখ থেকে যদি হয় তাহলে অবশ্যই জানুয়ারির 29 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এটা কি সিটের পরিবর্তে না, এটা নিচ্ছেন? কোনো কিছুর পরিবর্তে না, এটা কিসের পরিবর্তে? এটা কোনো কিছুর পরিবর্তে না, এটা আপনাদের ক্লাস পারফরমেন্স হয় না, একটা ক্লাস পারফরমেন্স থাকে না, সেটার জন্য। কারণ ক্লাসে তো আপনাদের সাথে তো আমরা এখন এই মুহূর্তে ফেস টু ফেস না, আমাদের কোনো আই কন্ট্যাক্ট নাই, আমরা তো কারো পারফরমেন্সকে সেভাবে মেজার করতে পারছি না। ওকে, এটা খুব একটা কঠিন কোনো কাজ না। এই কাজটা করার জন্য আপনাকে পেপার পড়তে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে, দেশের সামগ্রিক অবস্থা বুঝতে হবে, পুরো পৃথিবীর সামগ্রিক অবস্থা বুঝতে হবে, এবং এটা বোঝার জন্য আপনি যথেষ্ট সক্ষম। আপনারা ইঞ্জিনিয়ার, এটা আপনাদের না বোঝার কিচ্ছু নাই, আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আসেন এবার আমরা আজকের টপিকে চলে যাই। আজকে ওই যে আমরা অনেকগুলো শব্দ বলেছি না, ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, তারপর জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম, অনেকগুলো নতুন নতুন শব্দ আমরা শুনলাম এতক্ষণ। আচ্ছা, অর্থনৈতিক প্রবৃদ্ধি কথাটার মানেটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি কথাটার মানেটা কি? কে বলতে পারবেন? প্রবৃদ্ধি মানে কি? কেউ বাংলা বলতে পারবেন না? ম্যাম মানে উন্নয়ন দেশের কোনো কিছু। একটু জোরে জোরে, কনফিডেন্সের সাথে ভুল বলেন, কনফিডেন্সের সাথে বলেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন হওয়া, মানে এটা কি তো আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশের অর্থনৈতিক উন্নয়ন হওয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, তাই কি বাকিরা কি মনে করেন? ম্যাম জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া। জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া, আচ্ছা। আর এনিবডি এলস? এনিবডি এলস? আর কেউ বলেন, কথা বলেন, ভুল বলেন, বলে শেষ করে দেন। এই তো প্রশ্ন চলে এসছে, মাথা পিছু আয়ও কি এর সাথে ইনক্লুডেড? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভাববো, প্রশ্নটাকে মাথায় রেখে দেন, এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজবো আজকের ক্লাসে। আর এনিবডি এলস? আর কেউ? ম্যাম অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে দেশের আয় বৃদ্ধি। দেশের আয় বৃদ্ধি, আচ্ছা দেশের আয়টা কি? দেশ কিভাবে, দেশ কি চাকরি করতে যায়? ম্যাম মোট দেশজ উৎপাদনের মাধ্যমে, বাইরে রপ্তানির মাধ্যমে। মোট দেশজ উৎপাদনের মাধ্যমে। হোয়াট ইজ দেশজ উৎপাদন? ম্যাম জিডিপি। হোয়াট ইজ জিডিপি? ম্যাম কতদিন যেটা বললেন আর কি, গত ক্লাসের প্রেক্ষিতে বললাম এটা। আচ্ছা, ভেরি গুড। আসেন আমরা একটু ভাবি। ভাবনার শুরুতে প্রথমে একটু বলি যে দেখেন, আমরা যখন আমরা যদি উন্নয়ন শব্দটা ব্যবহার করি, উন্নয়ন বলতে আপনারা কি বুঝেন? এই যে আমরা বলছি, অনেকে বলে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ, কেউ কটাক্ষ করে বলে, কেউ হয়তো ক্রেডিট নেয়ার জন্য বলে, বা কেউ হয়তো সত্যিকার অর্থে গভর্নমেন্টকে ক্রেডিট দিতে যেয়ে বলে।
কিন্তু এই যে উন্নয়ন, উন্নয়ন কথাটার মানে কি? উন্নয়ন বলতে কি বোঝেন আপনারা? কথা বলতে হবে, আজকের ক্লাসে আমরা শুধু কথা বলবো। ওভারঅল ডেভেলপমেন্ট, উৎপাদন বৃদ্ধির শতকরা হার। ম্যাম দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হার। ওরে বাবা, অনেক কঠিন কথা, একটু সহজ করে বলেন না। ম্যাম ওই আমাদের দেশ হলো যে যেটা প্রোভাইড করতেছে সেটা বৃদ্ধি পাওয়া, সহজ ভাষায়। ওকে, আমাদের দেশ যা, আমি ঠিক বুঝতে পারিনি। নুরুদ্দিন আরেকবার একটু বলেন তো। ম্যাম দেশকে যদি কোনো কোম্পানির সাথে বা কোনো প্রতিষ্ঠানের সাথে তুলনা করা হয়, তাহলে যাওয়া একটা তো কোম্পানি যদি কম্পিউটার তৈরি করে, সেই কোম্পানি যত বেশি উৎপাদন করবে তত বেশি সেই কোম্পানি ব্যবসা করবে, বিজনেস করবে। তো সেই সাথে যদি তুলনা করা হয়, সেই যে উৎপাদনটা বৃদ্ধি পাওয়া ওভারঅলের উপর, সেইটাই ম্যাম অর্থনৈতিক প্রবৃদ্ধি। তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উন্নয়ন কথাটার মানেটা কি? আমরা যখন বলছি উন্নয়ন, আচ্ছা আমরা যখন একটা দেশকে মেজার করি, পুরো পৃথিবীর দেশগুলোকে আমরা যখন উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ভাগ করি, তখন আমরা বলি যে এতদিন আমরা আগে শুনতাম যে বাংলাদেশ একটি অনুন্নত দেশ, মাঝখান থেকে শুনলাম বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখন শুনি আমরা। এবং আমরা বলছি যে হ্যাঁ, আফটার 2040 আমরা শুনবো বাংলাদেশ একটি উন্নত দেশ। মানেটা কি? তার মানে কি যে আমরা যখন উন্নয়নের উপর ভিত্তি করে একটা উন্নয়নের উপর ভিত্তি করে মোটা দাগে আমরা পুরো পৃথিবীর দেশগুলোকে ভাগ করি, তখন কিন্তু আমরা তিনটে ভাগ পাই। একটা হচ্ছে যে উন্নত দেশ, একটা হচ্ছে অনুন্নত, একটা হচ্ছে উন্নয়নশীল। উন্নয়নশীল কারা? যারা উন্নয়নের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন উন্নয়ন এবং প্রবৃদ্ধি দুটো কি সেম? প্রথম প্রশ্ন, কারণ আমরা উন্নয়ন নিয়ে কথা বলছিলাম। উন্নয়ন এবং প্রবৃদ্ধি, ডেভেলপমেন্ট এবং গ্রোথ, আমরা কিন্তু দুটোকেই সেম বলছি। কিন্তু অর্থনীতি মানে আমরা যখন ইকোনমিক্স এর কনটেক্সটে বোঝাচ্ছি, তখন কিন্তু ডেভেলপমেন্ট এবং গ্রোথ দুটো সেম না, মাথায় রাখবেন। আবার বলছি, ডেভেলপমেন্ট এবং গ্রোথ দুটো কথাকে আমরা যখন নর্মালি ব্যবহার করি কথ্য বাংলায়, তখন আমরা এটাকে সেম বলছি। কিন্তু যখন ইকোনমিক্স এর কনটেক্সটে আমরা চিন্তা করি, তখন কিন্তু এই দুটো সেম না। আমরা যখন বলছি ইকোনমিক গ্রোথ, তার মানে হচ্ছে আমাদের বর্তমান অর্থনৈতিক সামাজিক কাঠামোর কোন রকম পরিবর্তন ছাড়া একটা দেশের জাতীয় উৎপাদন বৃদ্ধির যে প্রক্রিয়া, সেটা। আবার বলছি, আমি যখন একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ইন্ডিকেট করছি, দ্যাট মিনস ইকোনমিক গ্রোথকে ইন্ডিকেট করছি, দ্যাট মিনস হচ্ছে আমাদের ইকোনমিক এবং সোশ্যাল যত ধরনের স্ট্রাকচার রয়েছে, সেটা যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। সে অ্যাজ ইট ইজ থেকে আমাদের দেশের যে জাতীয় উৎপাদনটাকে বৃদ্ধি করতে হবে। অন দি আদার হ্যান্ড, আমরা যখন বলছি ইকোনমিক ডেভেলপমেন্ট, তখন অর্থনৈতিক এবং সামাজিক এই যে কাঠামোটা, এই স্ট্রাকচারটাকে ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের মাথা পিছু আয়কে উন্নয়ন করাকে আমরা বোঝাচ্ছি উন্নয়ন। কথাটা বোঝা যাচ্ছে? আমরা কিন্তু এখানে দুটো কনটেক্সটে চিন্তা করছি, একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। এবং আমরা যদি মানে কথ্য ভাষায় মানে আমরা যখন ভার্বালি ব্যবহার করছি, তখন এই গ্রোথ আর ডেভেলপমেন্টের মিনিংটা সেম। কিন্তু আমরা যখন ইকোনমিক্স এর কনটেক্সটে চিন্তা করছি, তখন প্রবৃদ্ধি এন্ড উন্নয়ন দুটো কিন্তু আলাদা কথা। প্রবৃদ্ধি কি বলছে? ইকোনমিক গ্রোথ বলছে যে একটা দেশের সোশ্যাল এবং ইকোনমিক স্ট্রাকচারটাকে সেম থাকবে, কোনো ধরনের আমরা এখানে চেঞ্জ করব না, কোনো মডিফিকেশন করব না, না করে আমরা যদি আমাদের জাতীয় উৎপাদনকে বৃদ্ধি করি। অন দি আদার হ্যান্ড, ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? দেশের সোশ্যাল এবং ইকোনমিক স্ট্রাকচারকে হলিস্টিকলি আমরা ডেভেলপ করে আমাদের মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকামটা ডেভেলপ করবে। এই যে পার ক্যাপিটা ইনকাম, এটা কি? আসেন এটা এখন আমরা এটা দেখবো, আমরা এটা ক্লাসের পরের দিকে দেখবো। আজকে আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছি, দ্যাট ইজ ইকোনমিক গ্রোথ। এখন প্রশ্ন আসছে যে হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ? বলা হচ্ছে ইকোনমিক গ্রোথ ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ ইকোনমিক গুডস অ্যান্ড সার্ভিসেস compared from one period of time to another. It can be measured in nominal or real terms. মূল কথাটা হচ্ছে এই যে একটু আগে বললাম যে আমাদের সোশ্যাল এবং ইকোনমিক স্ট্রাকচারকে কোনো ধরনের মডিফিকেশন না করে একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ড পর্যন্ত আমাদের যে প্রোডাকশনটা বাড়ছে, সেইটাকে আমরা বলছি ইকোনমিক গ্রোথ। আচ্ছা, এখন
একটা দেশের ইকোনমিক গ্রোথ তাহলে কখন ভালো হবে? কি মনে করেন আপনারা? কি মনে হয়? প্রশ্নটা বুঝতে পেরেছেন কি? না ম্যাম, বুঝি নাই। বোঝেন নাই? আচ্ছা, আমরা বলেছি ইকোনমিক গ্রোথ কি। ইকোনমিক গ্রোথ কি? ইকোনমিক গ্রোথ হচ্ছে যে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট পিরিয়ডে এক পিরিয়ড থেকে অন্য পিরিয়ড পর্যন্ত, দ্যাট মিনস 2018-19 অর্থ বছরে বা 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত কোন একটা নির্দিষ্ট রেঞ্জ, টাইম রেঞ্জের মধ্যে আমরা বলছি যে এই সময়ের মধ্যে কোন একটা দেশের ওভারঅল সোশ্যাল এবং ইকোনমিক স্ট্রাকচারকে কোনো ধরনের চেঞ্জ না করে আমাদের যদি প্রোডাকশনকে আমরা বাড়িয়ে ফেলতে পারি, দ্যাট মিনস আমাদের দেশে ইকোনমিক গ্রোথ হচ্ছে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশে ইকোনমিক গ্রোথ হচ্ছে এটা আমি কিভাবে বলতে পারি? কি দেখে আমি বলবো যে হ্যাঁ ভালো, তো এই দেশে তো ইকোনমিক গ্রোথ ভালো? কিভাবে বলতে পারি? ম্যাম, মানুষের জীবনযাত্রার মান দেখে। মানুষের জীবনযাত্রার মান ভালো হবে। আচ্ছা, মানুষের জীবনযাত্রার মান যখন বৃদ্ধি পাবে, কখন বৃদ্ধি পাবে জীবনযাত্রার মান? ম্যাম, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এগুলো ম্যাম সব যদি বেসিক নিডস গুলো সব মানুষের থাকে পূরণ হয়, তাহলে। যা যা পূরণ করার বেসিক যে জিনিসগুলো পূরণ করা দরকার সেগুলো যখন পূরণ করা হবে, তখন কিন্তু মানুষের কোয়ালিটি অফ লিভিং হাই হবে। এবং মানুষের কোয়ালিটি অফ লিভিং যখন হাই হবে, তার মানে কি স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হয়ে যাচ্ছে। আর একটা দেশে স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই করার জন্য, তাহলে দেখেন আমরা যদি এবার উল্টো পিঠে চিন্তা করি যে আপনার দেশে যদি বেকারত্ব বাড়ে, একটা দেশে যদি বেকারের সংখ্যা বাড়ে, তার মানে কি দেশে কলকারখানা বাড়ছে না, সার্ভিস প্রোভাইডার বা ফ্যাক্টরি এরা বাড়ছে না, ব্যবসায়ী বাড়ছে না, দেশে দেশে নতুন করে শিল্প কারখানা স্থাপিত হচ্ছে না। হচ্ছে না বলে আজকে মানুষের মধ্যে চাকরি নাই। চাকরি নাই বলে তাহলে মানুষের হাতে যদি টাকা না থাকে, সে কি করে তার বেসিক নিডস গুলোকে পূরণ করবে? কি করে সে একটা ভালো জীবনকে সে যাপন করতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে ইকোনমিক গ্রোথ হবে কখন? হোয়াট কজেস ইকোনমিক গ্রোথ যদি এক কথায় প্রশ্ন করা হয়, আমরা বলতে পারি যে ব্রডলি স্পিকিং দেয়ার আর টু মেইন সোর্সেস অফ ইকোনমিক গ্রোথ। একটা হচ্ছে যে গ্রোথ ইন দ্য সাইজ অফ দ্য ওয়ার্কফোর্স and growth in the productivity of that workforce. আমার ওয়ার্কফোর্সের সাইজ বাড়াতে হবে। আগে মার্কেটে হয়তো 10 লক্ষ লোক কাজ করতো, এখন মার্কেটে কাজ করতে হবে 20 লক্ষ লোক। আগে হয়তো 40 লক্ষ কাজ করতো, 40 জন দিয়ে আপনার ফ্যাক্টরি চলতো, এখন আপনার ফ্যাক্টরিতে গ্রোথ হয়েছে। কথাটার মানে কি? আপনার ফ্যাক্টরিতে কাজের সুযোগ বেড়েছে। আপনার ফ্যাক্টরিতে কাজের সুযোগ বেড়েছে কথাটার মানে কি? আপনার ফ্যাক্টরিতে আগে হয়তো 10 জন কাজ করতো, এখন কাজ করার জন্য 20 জনকে প্রয়োজন হয়, এবং 10 জন আগে কাজ করতো, এখন 20 জন কাজ করে, তার মানে কি প্রোডাক্টিভিটি বেড়েছে। বলা হচ্ছে যে আমার হয়তো ম্যান পাওয়ার আমি বেশি নিচ্ছি, কিন্তু তাদের যদি ওয়ার্কফোর্স, তারা যেই মানে যতগুলো ঘন্টা তারা কাজ করতো, তারা যদি তার থেকে বেশি ঘন্টা কাজ করতে না পারে, তার মানে মোটা দাগে যদি তাদের আউটপুট পার আওয়ার ওয়ার্ক যদি না বাড়ে, তাহলে কিন্তু এটাকে আমরা ইকোনমিক প্রবৃদ্ধি বলতে পারছি না। কথা বোঝা গিয়েছে? যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। What are some examples of economic growth? Economic growth is defined as an increase in nation's production of goods and services. For example, economic growth is when a country increases the gross domestic product per person, the growth of the economic output of a country. এখানে একটা শব্দ একটু খেয়াল করেন, gross domestic product per person। এটা আমরা আগের ক্লাসেও দেখেছি, আজকের ক্লাসে আরো ডিটেইলসে দেখব। ওকে, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে, ইকোনমিক গ্রোথ যদি হয় তাহলে সবসময় কি এটা ভালো, নাকি এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। কি বুঝতে পেরেছেন? ডিসঅ্যাডভান্টেজ আছে ম্যাম। ডিসঅ্যাডভান্টেজ আছে? জি ম্যাম। কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ? মানে অনেক সময় আর কি লোক সংকট পড়ে যায় আর কি, মানে এমপ্লয়ি পাওয়া যায় না। এমপ্লয়ি পাওয়া যায় না কেন? উৎপাদন বৃদ্ধি পায়, মানে মানে যেমন আমেরিকা অন্যান্য দেশ থেকে, অন্যান্য কান্ট্রি থেকে এমপ্লয়ি নিয়ে যায়, এরকম আর কি। লোকজন নিয়ে যাচ্ছে, তাদের কাজ করার লোক নাই। জি জি। ওকে, আর কি হতে পারে?
পলিউশন বাড়তে পারে না? জি ম্যাম। পলিউশন বাড়তে পারে না? এই যে আপনি আমেরিকার এক্সাম্পল দিলেন, লোকজন যাবে, লোকজন বাড়বে, তারপরে কি হবে? এই যে অভিবাসীরা যাচ্ছে, যেমন ক্যানাডাতে গত মাসে একটা গোলাগুলির ঘটনা ঘটেছিল, যেখানে তিউনিসিয়ার সম্ভবত, মানে সে ক্যানাডিয়ান না, সম্ভবত সে তিউনিসিয়ার, আমার এই মুহূর্তে মনে নাই। তো অভিবাসী কেউ একজন সেই কাজটা করেছিল। তার মানে কি হচ্ছে, যখন জনসংখ্যার চাপ বাড়বে তখন কি হবে? জনসংখ্যার উপরে যখন চাপ বাড়বে তখন ওভারঅল পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার, একটা ডাউন টার্নে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না? কি মনে হয়? জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট গ্রোথ ক্যান ক্রিয়েট নেগেটিভ এক্সটার্নালিটিস। কি করে? যেমন নয়েজ পলিউশন, ওরা বলছে নয়েজ পলিউশন হয়, এয়ার পলিউশন হয়। আপনার মানুষ যত বাড়বে গাড়ি তত বাড়বে, গাড়ি যত বাড়বে নয়েজ তত বাড়বে, নয়েজ যত বাড়বে বন্য প্রাণী থাকতে পারবে না। আবার অন দি আদার হ্যান্ড আপনি চিন্তা করেন, সিটিতে যখন নয়েজ বাড়বে তখন কি হবে? নয়েজ পলিউশনের কারণে মানুষের বিভিন্ন রোগ বাড়বে, মানুষের বিভিন্ন অসুখ বাড়লে মানুষের কি হবে? আয়ু কমে যাবে। খেয়াল করেন, ইকোনমিক গ্রোথ হলো বলেই যে আমরা খুব খুশি হয়ে যাব তাও কিন্তু না। ইকোনমিক গ্রোথ কিন্তু সবসময় তাহলে খুশি হওয়ার মতো ব্যাপারও না। আচ্ছা, তাহলে এক কথায় একটু দেখি যে হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ। আমরা বলছি ইকোনমিক গ্রোথ ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ ইকোনমিক গুডস এন্ড সার্ভিসেস compared from one period of time to another, একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত। 6 মাসের, 1 বছরের ইকোনমিক গ্রোথ, গত 5 বছরের গ্রোথ কেমন, একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত আমাদের গ্রোথটা কেমন, কিসের গ্রোথ? আমাদের দেশের ভিতরে যে প্রোডাকশন হচ্ছে সেইটার গ্রোথ। এখন এই ইকোনমিক গ্রোথের কথা বলতে যে আমরা বলছি যে ইকোনমিক গ্রোথ কখন হবে? যখন আমরা দেখব যে আমাদের দেশের ভেতরে প্রোডাকশন বাড়ছে। প্রোডাকশন কখন বাড়বে? যখন আমার মানুষের চাহিদা বাড়বে। মানুষের মধ্যে যদি চাহিদাই তৈরি না হয় একটা পণ্যের, তাহলে কি আপনি সেই পণ্যটা উৎপাদন করবেন? কখনোই করবেন না। তাহলে মানুষের মধ্যে চাহিদা বাড়তে হবে। মানুষের যখন চাহিদা বাড়বে তখনই কিন্তু আপনাকে যোগান, দ্যাট মিন্স সাপ্লাই করার জন্য উৎপাদন করতে হবে। আপনি যখন উৎপাদন করবেন তখনই মানুষের কাজের সংখ্যা, মানে কাজ বাড়বে। দ্যাট মিন্স হচ্ছে ওয়ার্কফোর্সের সাইজ যেরকম বড় হবে, অন দি আদার হ্যান্ড প্রোডাক্টিভিটিও বাড়বে। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে there are 4 factors of economic growth. 4টা ফ্যাক্টর কিন্তু ইকোনমিক গ্রোথকে প্রভাবিত করে। What are those factors? একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ। খেয়াল করেছেন আমরা প্রোডাকশনের 4টা ফ্যাক্টর পরে এসেছিলাম না? মনে পড়ে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউরশিপ, এবং আরেকটা পড়েছিলাম স্কিলস। মনে পড়ে? আপনারা কি মনে করতে পারছেন? কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। মনে পড়ে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর প্রোডাকশন? আমরা প্রোডাকশনের ফ্যাক্টর গুলো নিয়ে পড়েছিলাম, মনে আছে? প্রোডাকশনের ফ্যাক্টরস নিয়ে পড়েছিলাম, সেখানে আমরা 5টা ফ্যাক্টরের কথা বলেছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউর, আরেকটা বলেছিলাম স্কিল, মানুষের স্কিল। আপনার জমি আছে, ল্যান্ড বলতে আমরা ন্যাচারাল রিসোর্স কে বুঝিয়েছিলাম, লেবার বলতে আমরা বুঝিয়েছিলাম যারা মেন্টালি এবং ফিজিক্যালি শ্রম দিচ্ছে তাদেরকে, ক্যাপিটাল বলতে আমরা বুঝিয়েছি নট অনলি টাকা পয়সা। একজন মানুষ হয়তো আপনার সাথে ব্যবসা করতে চাইছে, তার হয়তো টাকা নাই, সে আপনাকে কিছু ফার্নিচার দিচ্ছে। সে আরেকজন হয়তো তার টাকাও নাই, ফার্নিচারও নাই, সে হয়তো তার বাড়িটা আপনাকে দিচ্ছে। তার মানে এইটা হচ্ছে এন্টারপ্রেনিউর। এবং আমরা বলছি যে দেখেন, কোনো একজন মানুষের হাতে জমি আছে বা ন্যাচারাল রিসোর্স আছে, তার হাতে লেবারও আছে, ক্যাপিটাল, তার প্রচুর টাকা আছে, তার একটা বড় সুন্দর অফিস আছে, কিন্তু তারপরেও কিন্তু তার প্রোডাকশন বাড়বে না বা তার প্রোডাক্টিভিটি ভালো হবে না বা কোয়ালিটি প্রোডাক্ট সে প্রডিউস করতে পারবে না। কখন? যখন তার স্কিলড ওয়ার্কার নাই। তার মানে স্কিল এটাকেও কিন্তু আমরা প্রোডাকশনের আরেকটা ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারি। ওকে, ওকে। আমরা মজার জিনিস হচ্ছে যে আমরা এখন দেখলাম, আমরা কখনোই কাউকে বলতে শুনি না ইকোনমিক ডেভেলপমেন্টের, ইকোনমিক গ্রোথের কোনো ড্রব্যাকস আছে কিনা।
আমরা এত সবাইকে এত কিছু বলতে শুনি, আমরা কিন্তু কখনোই কাউকে বলতে শুনি না যে ইকোনমিক গ্রোথের ড্রব্যাকস কি। তাহলে এইটা একটা ড্রব্যাকস যে আমার যখন প্রোডাক্টিভিটি বাড়বে, গ্রোথ বাড়লো, সবকিছু বাড়লো, রাস্তাঘাট হলো, চিন্তা করেন আপনি যখন মানুষ যখন বাড়বে একটা দেশে, গ্রোথ যখন বাড়বে, আপনি চাইবেন কি যে ট্রান্সপোর্টেশন ইজি হোক। আপনি তাহলে বনের ভিতর দিয়ে রাস্তা করতে চাইবেন, তাহলে বনের ভিতর দিয়ে যখন রাস্তা করবেন তাহলে বনের পশু পাখিদের থাকার অসুবিধা হবে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন তৈরি হবে সেখানে একটা। তার মানে হাউ ইকোনমিক গ্রোথ ইজ ব্যাড, যদি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই, ইকোনমিক গ্রোথ ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। যেমন একটু আগে আমরা এয়ার পলিউশনের কথা বলেছি, আমরা নয়েজ পলিউশনের কথা বলেছি, আমাদের চাষের জমি কমে যাবে। ইকোনমিক ডেভেলপমেন্ট যখন হয় তখন দেখবেন কৃষকের জমি কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে সেখানে কলকারখানা স্থাপন করা হয়। তার মানে কি আলটিমেটলি কেউ না কেউ লুজার হচ্ছে। এবং ইকোনমিক্স একটা কথা বলা হয় যে ডেভেলপমেন্ট কিন্তু কখনো ডিস্ট্রাকশন ছাড়া পসিবল না, আপনাকে ভেঙে ফেলতে হবে, ভাঙতে হবে। একটা কিছু ভাঙলে পরে সেইখান থেকে নতুন কিছু পাওয়া যাবে। আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বুঝতে পারছেন? শুনলে তো হবে না, বুঝতে হবে। বুঝতে পারছি ম্যাম। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? না ম্যাম। ওকে, আচ্ছা, একটু আগে আমরা ইকোনমিক গ্রোথ নিয়ে যখন কথা বলছিলাম ম্যাম, বলেন। ইকোনমিক গ্রোথের ডিসঅ্যাডভান্টেজ জানার পর আমাদের দেশের কতটুকু ইকোনমিক গ্রোথটা দরকার বলে মনে করেন ম্যাম? মানে কতটুকু হইলে আমরা ভালো থাকতে পারি? এর চেয়ে বেশি হলে আমাদের জন্য এইটাকে মেজার করার জন্য, এইটাকে আবার মেজার করার অনেকগুলো মেজারমেন্ট টেকনিক আছে। অপটিমাম, ডেফিনেটলি অপটিমাম। এত বেশি না, যতটা বেশি হলে পরে আমাদের অনেক কিছুই আমাদের নষ্ট হয়ে যাবে, আবার এত কম না যেটুকু হলে পরে, যেখানে হলে পরে আমরা ডেভেলপমেন্টই বলতে পারবো না, এটাকে গ্রোথই বলতে পারবো না। আচ্ছা, এর পরের টপিক, দ্যাট মিন্স আমরা যেখানে ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলছিলাম সেখানে আমরা কিন্তু জিডিপি নিয়ে কথা বলেছি একটা জায়গায়। কি বলেছিলাম? যে ইকোনমিক গ্রোথ ইজ ওয়েন আ কান্ট্রি ইনক্রিজেস দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পার পারসন। একটা দেশের ওভারঅল ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলেই কিন্তু আমরা জিডিপি পার পারসন ক্যালকুলেশন করতে পারবো, তাই না? আপনি যদি বাংলাদেশের আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। ইকোনমিক গ্রোথ বাড়ার সাথে সাথে কি টাকার মানও বেড়ে যায়? টাকার মানও কি বেড়ে যায়? মান বেড়ে যায়, মান বেড়ে যায়। মানে একটা সময় তো ম্যাম আমরা অল্প টাকা দিয়ে ভালো অনেক বেশি প্রোডাক্ট পেতাম, তখন কি আমাদের ইকোনমি জীবনযাত্রার মান ভালো ছিল? ভেবে দেখেন তো ভালো ছিল কিনা, ভেবে দেখেন, আপনার কি মনে হয়? একদিক দিয়ে ভালো ছিল আর কি। ভালো ছিল না? অ্যাটলিস্ট মানুষের বেসিক কিছু বেসিক নিডস গুলো মানুষ পূরণ করতে পারতো। শায়েস্তা খানের সময় 1 টাকায় চাল পাওয়া যেত, 1 টাকায় গরু পাওয়া যেত, তাই না? একটা সময় আসলো, এখন 1 টাকায় গরু শুনলে তো লোকে হাসবে, তো সম্ভবই না। তার মানে সব সময় যে এটার পজিটিভ ভাইব আছে তা না, নেগেটিভ জায়গাগুলো আছে, ড্রব্যাকস গুলো আছে, এগুলো নিয়ে আমরা আরো ভাববো। আজকে জাস্ট মোটা দাগে একটু ডিসকাশন করে যাচ্ছি, থিওরিটিক্যাল, এটা নিয়ে আমরা চিন্তা করবো আরো। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা বলছিলাম যে ইকোনমিক গ্রোথ যখন ইকোনমিক গ্রোথ বাড়ছে মানে কি একটা দেশের জিডিপি তাহলে বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জিডিপি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক মানে গৃহপালিত বা গৃহের ভেতরে। এখন গৃহপালিত বলতে তো আর ঘরে, আমার আর আপনার ঘরের ভেতর না, মানে সবার ওভারঅল একটা দেশের ভেতরে। গৃহপালিত বলতে এখানে ডোমেস্টিক বলতে আমরা একটা দেশের ভেতরকে বোঝাচ্ছি। Gross domestic product is the total monetary or market value of all the finished goods and services produced within a country's boundaries. একটা দেশের বাউন্ডারির ভিতরে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে যত কিছু প্রোডাকশন হচ্ছে সেইটার মার্কেট ভ্যালুটাকেই আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট।
So GDP is the market value of all goods and services produced in a country in a particular time period. একটা দেশের এক বছরে, আমি যদি বলি যে গত বছরে বাংলাদেশের ভেতরে যেই পরিমাণ পণ্য এবং সেবার উৎপাদন হয়েছে তার মার্কেট ভ্যালু হচ্ছে এত টাকা। তার মানে এইটা হচ্ছে আমার দেশের জিডিপি। We know that in an economy, GDP is the monetary value of all final goods and services produced. বারবার ওই একই কথা ঘুরে ফিরে আসছে। মূল কথাটা হচ্ছে যে যা কিছু আমরা গুডস এবং সার্ভিস যতটুকু আমরা প্রোডাকশন করেছি সেইটার টোটাল মানিটারি ভ্যালু, সেটার আলটিমেট মানিটারি ভ্যালুটাকে আমরা জিডিপি বলছি। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখেন, লেটস সে country B only produces bananas and back crabs. Goods and services produced by country B in 1 year, they produces 5 bananas, they are worth 1 each and 5 back crabs at 6 each. মূল কথাটা কি? আমরা ওই যে মনে পড়ে আপনাদের যে আমরা এর আগে একটা মডেল দেখেছিলাম, কম্পারেটিভ অ্যাডভান্টেজ মডেল, মনে আছে? আমরা মাঝখানে আমাদের সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের দিকে আমরা কিছু মডেল দেখেছিলাম, মনে পড়ে? পিপিএফ দেখা হয়েছিল, পিপিএফ দেখেছিলাম, কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখেছিলাম, আমরা আরেকটা মডেল দেখেছিলাম, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম দেখেছিলাম। ওকে, এনিওয়ে আমরা যে জায়গাটাতে যেতে চাচ্ছি এখন, যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ জিডিপি। জিডিপি ক্যালকুলেশনের জন্য তাহলে কম্পোনেন্ট গুলো কি কি, কোন কম্পোনেন্ট গুলো ছাড়া আমরা জিডিপি ক্যালকুলেশনই করতে পারবো না? The 5 main components of GDP are private consumption, fixed investment, change in inventories, government purchase, government consumption, and net export. Net export মানে কি? Net export বলতে আমরা কি বুঝি? What is net export? আমাদের যা এক্সপোর্ট আছে সেখান থেকে আমরা যদি ইম্পোর্ট এবং এক্সপোর্টকে, টোটাল ইম্পোর্ট এবং এক্সপোর্টকে অ্যাডজাস্ট করি, তাহলে আমরা আমাদের নেট এক্সপোর্ট পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জিডিপিটা আমরা ক্যালকুলেশন করব, এই জিডিপিটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে? এই জিডিপি ক্যালকুলেশন করতে আমরা 3 ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করি। There are 3 approaches. একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, একটা হচ্ছে আউটপুট বা প্রোডাকশন অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। আচ্ছা, জিডিপি ক্যালকুলেশনের জন্য তাহলে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ একটু মাথায় রাখি আমরা। এক্সপেন্ডিচার, যখনই আমরা বলছি এক্সপেন্ডিচার, তার মানে কি? এক্সপেন্ডিচার কথাটার বাংলা কি? এক্সপেন্ডিচার ম্যাম খরচ। আচ্ছা, খরচ মানে কি? তাহলে এটাকে স্পেন্ড করা বলতে পারি। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা যখন বলছি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, সেটাকে আমরা স্পেন্ডিং অ্যাপ্রোচও বলতে পারি। দেখেন, দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ অলসো নোন অ্যাজ স্পেন্ডিং অ্যাপ্রোচ। আচ্ছা, এই স্পেন্ডিং অ্যাপ্রোচে কি হচ্ছে? স্পেন্ডিং বাই দ্য ডিফারেন্ট গ্রুপস দ্যাট পার্টিসিপেট ইন দ্য ইকোনমি। স্পেন্ডিং অ্যাপ্রোচে যখন আমরা আমাদের জিডিপিটাকে ক্যালকুলেশন করছি, তার মানে একটা দেশের ভেতরে যত গ্রুপ অফ যারা আছে, যত গ্রুপ অফ পিপল আছে, যত মানুষ আছে, তারা কতখানি খরচ করছে সেইটার উপর নির্ভর করে আমরা ক্যালকুলেশন করছি। This approach can be calculated using the formula GDP equal to C plus G plus I plus NX. C বলতে আমরা বোঝাচ্ছি কনজাম্পশন, G বলতে আমরা বোঝাচ্ছি গভর্নমেন্ট স্পেন্ডিং। দেখেন, কনজাম্পশন মানে কি? ভোগ করা। কনজাম্পশন মানে ভোগ করা না? জি ম্যাম। কনজাম্পশন, প্রাইভেট কনজাম্পশন। দেখেন, একটু আগে আমরা একটা ফর্মুলাতে দেখে এসেছিলাম যে জিডিপির জিডিপির ফর্মুলাতে আমরা বলেছি যে জিডিপি কম্প্রাইজেস অফ, আমরা যখন ফ্যাক্টরসে দেখেছি প্রাইভেট কনজাম্পশন, খেয়াল করেছেন? সি দিয়ে তাহলে আমরা প্রাইভেট কনজাম্পশনকে বোঝাচ্ছি। দেন বলেছে জি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট কতখানি খরচ করছে।
আই মানে ইনভেস্টমেন্ট, কোন ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা। এনএক্স বলতে আমরা নেট এক্সপোর্টকে বোঝাচ্ছি, এবং নেট এক্সপোর্ট বলতে আমরা আমাদের ইনকাম এবং আমাদের যত ধরনের এক্সপোর্ট এবং যত ধরনের ইম্পোর্ট আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমাদের নেট এক্সপোর্টটা তৈরি হচ্ছে। All these activities contribute to the GDP of a country. এটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের কথা, যেখানে আমরা সব ধরনের এক্সপেন্সকে কনসিডার করব। ওকে, এবার আসেন প্রোডাকশন বা আউটপুট অ্যাপ্রোচ। প্রোডাকশন অ্যাপ্রোচ তার মানে কি, কতখানি আমরা প্রোডাকশন করতে পারছি, উৎপাদন করতে পারছি। The production approach is essentially the reverse of the expenditure approach. খুবই স্বাভাবিক, খরচ করব, এক্সপেন্ডিচার মানে যদি খরচ হয় তাহলে প্রোডাকশন মানে হচ্ছে কি, জাস্ট the উল্টোটা হবে। Instead of measuring in the input cost that contribute to the economy, the production approach estimates the total value of economic output and deducts the cost intermediate goods that are consumed in the process, like those of materials and services. তার মানে এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার যে অ্যাপ্রোচটা আছে সেটার জাস্ট অপোজিট। ওকে, আমাদের কোথায় কোথায় কতটুকু কস্ট হচ্ছে, আমরা ইনপুটটা কোথায় কোথায় দিচ্ছি, দ্যাট ইজ এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এন্ড দেন ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ তার মানে কি, আমরা কত টাকা আমাদের আয় হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। The income approach represents a kind of middle ground between the two other approaches to calculating GDP. আমরা যখন এই ইনকাম এক্সপেন্ডিচার এবং প্রোডাকশন অ্যাপ্রোচের কথা বলছি, আমরা সেই দুটো অ্যাপ্রোচের ঠিক মাঝামাঝিতে কোনো একটা অ্যাপ্রোচের কথা বলছি। The income approach calculates the income earned by all the factors of production in an economy, including the wages paid to the labor, the rent earned by the land, the return on the capital, that means আমরা ক্যাপিটালের উপরে যে ইন্টারেস্ট দিচ্ছি, and so on. ওকে, তাহলে মূল কথা হচ্ছে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে what are the factors for calculating the GDP, there are 5 components. আমরা যখন জিডিপি ক্যালকুলেশন করব অবশ্যই আমাদেরকে প্রাইভেট কনজাম্পশনের কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে ফিক্সড ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে, আমাদের চেঞ্জেস ইন ইনভেন্টরি, গভর্নমেন্ট পারচেজ, গভর্নমেন্টের কনজাম্পশন বিহেভিয়ার এবং নেট এক্সপোর্ট, ওভারঅল ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে জিডিপিতে যদি এগুলো সবই ইনক্লুডেড হয়, ইনক্লুডেড হবে না কোনটা? ইনক্লুডেড হবে না কোনটা? The sale of used goods are not included because they were produced in the previous year and are part of that year's GDP. আপনি 2019 সালের জিডিপি ক্যালকুলেশন করছেন, তার মানে কি 2019 এর দেশের মধ্যে যা উৎপাদন হয়েছে আপনি সেইটার ভ্যালুটাকে নিয়ে আসবেন, কিন্তু যা কিছু 2018 সালে উৎপাদিত হয়েছে আপনি কি সেই ভ্যালুটাকে নিয়ে আসবেন? কখনোই নিয়ে আসবেন না। কেন আনবেন না? বিকজ কি, যে এইটা হচ্ছে আমাদের কারণটা হচ্ছে যে এইটা আমরা এই বছরে প্রোডাকশন করিনি, এই প্রোডাকশনটা হয়েছে আমাদের গত বছরে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর ম্যাম, আমি 1 বছর আগে এটা উৎপাদন করছি, ঠিক আছে, বাট আমি 1 বছর পরে যে এটাকে আমি সেল করলাম, ওই ক্ষেত্রে আমার যে বছর এটা বিক্রি করলাম ওই বছর ওই আপনার ওই টাকাটা জিডিপি তে অ্যাড হবে না? আমরা যেই বছরে উৎপাদন করলাম, উৎপাদনের আমরা ওই যে আবার মেথডে চলে আসেন, এবার আমরা যেই মেথডে ক্যালকুলেশন করছি, আপনি যদি এক্সপেন্ডিচার মেথডে চিন্তা করেন তাহলে একভাবে হবে। আচ্ছা, এটা বুঝতে পারিনি ম্যাডাম। প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা কি ছিল? শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। লাস্ট একটা প্রশ্ন ছিল, আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম? রিফাত বিন আব্দুল ওয়াহিদ প্রশ্ন করছিলেন। সরি, হ্যালো, আগের বছরের প্রোডাকশন এই বছরে কি হবে? আচ্ছা, আমরা ওই যে 3টা অ্যাপ্রোচের কথা বললাম না, আমরা যদি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে চিন্তা করি তাহলে যে যার খরচ হচ্ছে, আমরা যদি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি তাহলে এই বছরের এটা তো এক্সপেন্ডিচার না। আবার আমরা যদি প্রোডাকশন অ্যাপ্রোচে চিন্তা করি তাহলে এইটা এই বছরের প্রোডাকশন না।
আবার আমরা যদি এটাকে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে চিন্তা করি, তাহলে যারা যারা খরচ করছে, তাহলে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে কিন্তু এটা আবার এই বছরের মধ্যে ইনক্লুড হবে। সো দেয়ার আর সাম অ্যাকচুয়ালি লিমিটেশনস। সো এখানে একটা প্রশ্ন আসছে যে হোয়াট ইজ নট ইনক্লুডেড ইন জিডিপি। জিডিপি যখন আমরা ক্যালকুলেশন করব, কোন আইটেম গুলোকে আমরা ইনক্লুড করব না। মজার ব্যাপার হচ্ছে দেখেন যে the sale of used goods are not included because they were produced in a previous year and are part of the last year's GDP. এটা তো অবশ্যই না, যেটা গত বছরে আমাদের প্রোডাকশন হয়ে গেছে সেটা এই বছরে আসছে না। আরেকটা ব্যাপার হচ্ছে কোন ধরনের ট্রান্সফার পেমেন্ট, সেইটা এই বছরের জিডিপিতে আসবে না। এখন ট্রান্সফার পেমেন্টটা কি? ইকোনমিক্স এর দৃষ্টিতে ট্রান্সফার পেমেন্ট বলতে আমরা সেই ধরনের পেমেন্টকে বোঝাচ্ছি যে পেমেন্ট গুলো মেড বাই দ্য গভর্নমেন্ট টু দ্য ইন্ডিভিজুয়াল সোশ্যাল সিকিউরিটি। গভর্নমেন্ট হয়তো ওই যে বয়স্ক ভাতা দিচ্ছে বা মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে, বা বাংলাদেশে যদি গভর্নমেন্ট কখনো বেকার ভাতা চালু করে, এই যে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, এই জিনিসগুলোকেও কিন্তু আমরা কনসিডার করব না। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় এই যে আমরা বাড়িতে বসে, বাড়িতে এই যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে মায়েরাই হাউসওয়াইফ হচ্ছেন, আমাদের হাউসওয়াইফরা যারা বা বোনরা মায়েরা যারা ঘরে বসে বাচ্চাদেরকে বড় করছেন, একটা পুরো পরিবারের টেক কেয়ার করছেন, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে একজন মা বা একজন নারী সে যখন বোন হিসেবে বা মা হিসেবে, গৃহকর্ত্রী হিসেবে বা ঘরের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন, তাকে কিন্তু আমরা কোনো ধরনের পেমেন্ট করি না, খেয়াল করেছেন? এবং সেটার কি কোনো কন্ট্রিবিউশন জিডিপিতে আমরা কখনো নিয়ে আসি? তাকে তো আমরা পেমেন্ট করছি না। খেয়াল করেন, GDP also does not capture the value added by volunteer work and does not capture the value of caring for one's own children. আপনি আপনার বাচ্চাকে বড় করছেন, আপনার ওয়াইফ বা আপনার মা বা আপনার বোন এই যে সন্তানকে যে বড় করছে, সেই যে ঘরে যে কাজ করছে, দিনে সে রান্না করছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, পড়াচ্ছে, ফ্যামিলি সবার টেক কেয়ার করছে, আমরা কিন্তু তাকে কোনো পেমেন্ট করছি না। তার মানে কোনো ধরনের ভলান্টিয়ার ওয়ার্ক বা এই যে আমরা ঘরের যে কাজগুলো করছি সেটা কি প্রোডাক্টিভ কাজ না? সেটাও প্রোডাক্টিভ কাজ, কিন্তু ড্রব্যাকটা হচ্ছে এই প্রোডাক্টিভ কাজগুলোকে আমরা কনসিডার করি না। কিন্তু আবার দেখেন, যদি এমন হয় যে আপনার বাড়িতে দুইজন বয়স্ক মানুষ আছেন, আপনারা সবাই চাকরিতে চলে যান, দুইজন বয়স্ক মানুষ বাড়িতে একা থাকেন, সেই জন্য আপনি তাদের জন্য একজন কেয়ার গিভারকে হায়ার করলেন, অথবা আপনার বাচ্চাকে আপনি ডে কেয়ারে দিলেন, তখন কিন্তু আবার এটা ক্যালকুলেটেড করা হবে, এটা আবার জিডিপিতে আসবে। বুঝতে পেরেছেন? আপনারা কি মনে করেন, এটা কি আসা উচিত? আদৌ আসা উচিত? পয়েন্টটা বুঝতে পেরেছেন? আমার প্রশ্নটা ধরতে পেরেছেন? জি ম্যাম, আবার একটু বলবেন। তাহলে কিভাবে আসবে? আপনি কিভাবে মেজার করবেন? একজন মা বা একজন বোন যিনি ঘরের কাজ করছেন, সকাল থেকে উঠে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত তৈরি করা, ফ্যামিলির প্রত্যেকজন মানুষের কার কখন কি লাগবে সেগুলো প্রোভাইড করা, রান্না করা এবং সবকিছু, তাহলে আপনি এই কাজটাকে কিভাবে ইকোনমিক এঙ্গেলে মেজার করবেন? মনিটারি ইউনিটে কি করে মেজার করবেন? এটার কি কোনো টেকনিক আছে? Is there any technique? No ma'am. আপনারা কি কেউ বলতে পারবেন এই যে অনেক মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তো মূলত গভর্নমেন্টের পয়সায় ছেলেমেয়েরা পড়ে, তো পাবলিক ইউনিভার্সিটিতে যখন গভর্নমেন্টের পয়সায় ছেলেমেয়েরা পড়ছে, একবার একটু চিন্তা করেন যে ওখানে তো ছেলেরাও পড়ছে মেয়েরাও পড়ছে, গভর্নমেন্ট একটা ছেলের জন্য যত টাকা খরচ করছে একটা মেয়ের জন্য সেম পরিমাণ টাকা খরচ করছে। এখন একটা মেয়ে যখন পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে সে কোথাও চাকরি করলো, দ্যাট মিনস সে কন্ট্রিবিউট করলো না, তাতে করে কি আপনারা কি মনে করেন যে তাতে করে কি আমাদের জিডিপি কমে যাবে? ধরেন একটা গ্রুপ অফ স্টুডেন্ট বা কোনো একটা পার্টিকুলার ব্যাচের, আমি ধরে নিচ্ছি 2019 সালে যত মেয়ে পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা ডিসাইড করেছে তারা কখনোই চাকরি করবে না বা তারা কোনো ধরনের বিজনেস করবে না, তারা কোনো ধরনের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ থাকবে না। আপনাদের কি মনে হয় তাতে করে কি জিডিপি কমবে?
কোনো জিডিপি ধরনের কমবে ইম্প্যাক্ট না, হবে? জিডিপি কমবে? কমবে, নিশ্চয়ই কমবে। এটা কি মানে এটাকে কি আমরা আমাদের ইকোনমির জন্য পজিটিভ কোনো ইম্প্যাক্ট বলতে পারি? কারণ সবসময় যে ইকোনমিক গ্রোথ ভালো হবে সেটা আমরা দেখেছি যে না, সবসময় ভালো হচ্ছে না। তাহলে এইটাকে কি আমরা পজিটিভলি নিতে পারি? কি মনে করেন আপনারা? কি মনে হয় বলেন, যার যা মনে হয় বলে ফেলেন। জিডিপি অবশ্যই কমবে, কারণ প্রত্যেক মানুষ যদি কর্মে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে প্রোডাকশনের একটা বিষয় থাকে, যে যে ভাবেই থাকুক, সেবা হোক বা প্রোডাকশনের গুডস হোক, এটা আসে। আর যখন এগুলো হয় তখনও জিডিপির মানে এটা ভালো সম্ভাবনা আশা করা যায়। আর যখন মানে জবলেস থাকা হয় তখন তো প্রোডাক্টিভিটির ইয়ে থাকে না, সুযোগ থাকে না। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে তাকে জব করতে হবে। আচ্ছা, এখন আমরা বলছি জিডিপি বাড়ছে, তাহলে তো সে জব করছে, আনএমপ্লয়মেন্ট কমছে, চাকরি বাড়ছে, জিডিপি বাড়ছে, ইকোনমিক গ্রোথ বাড়ছে, ভালো কথা। অন দি আদার হ্যান্ড আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইকোনমিক গ্রোথ যখন হয় সবসময় যে এটা ইম্প্যাক্টটা ভালো হয় তা না, এনভায়রনমেন্টাল এক ধরনের ডিগ্রেডেশন চলে আসে। হ্যাঁ। তাহলে কোনটা বেটার? তাদেরকে, প্রশ্নটা খেয়াল করেন, তাদেরকে মোর এন্ড মোর ইনভলভ করে চাকরিতে বা ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে তাদেরকে আরো বেশি বেশি করে ইনভলভ করিয়ে জিডিপি বাড়ানোটা ভালো, নাকি তাদের ইনভলভমেন্টটা কম থাকুক কিন্তু এই যে এইখানে যে বলছে যে বাড়িতে তারা যে কাজটা করছে, তারা রান্না করছে, তারা বাচ্চাকে স্কুলে নিচ্ছে, দেখাশোনা করছে সবার, এবং সবকিছু দেখে রাখছে, একদম কেয়ারটেকারের মতো তারা কাজ করছে, এই যে কাজটা, এইটাকে টাকার অঙ্কে মেজার করা ভালো, কোনটা ভালো? না, এই সেবাগুলো তো টাকা অঙ্কে মেজার করাই ভালো। কিন্তু আপনি কিভাবে করবেন টাকার অঙ্কে মেজার? কোনো রাস্তা আছে, কোনো ওয়ে আছে? সেটা সেটা করতে হবে যে কম্পেয়ার করে, যেমন একসঙ্গে দুজন লেখাপড়া করলো, একজন একটা জবে গেছে, একজন গৃহিণী হিসেবে থাকলো। এখন যে জবে গেছে, যে সে যে পরিমাণ আর্ন করতেছে, আর একজন গৃহিণী সে ওই পরিমাণ আর্ন করতো, মেজার করা যায় কিনা? কিন্তু এখানেও তো আবার কথা আছে, যেমন আমরা যদি সোসাইটাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের সোসাইটিতে এখনো যখন বিয়েটা তো হচ্ছে একটা ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনটা যখন গড়ে ওঠে তখন মানে কালচারাল আমাদের একটা জায়গা হচ্ছে যে আমরা এটা দেখতে পছন্দ করি যে ছেলেটা মেয়েটার থেকে একাডেমিক কোয়ালিফিকেশন এবং চাকরির মানে চাকরির বিচারে, চাকরির মানদণ্ডের বিচারে ছেলেটা মেয়েটির থেকে ভালো এগিয়ে থাকবে। হ্যাঁ, তাহলে কি আমরা বলতে পারি যে তারা দুজন সেম চাকরি করতে পারতো, বা মেয়েটা যদি আজকে চাকরি করতো মেয়েটা তার থেকে ভালো চাকরি করতো? এটা কি আমরা বলতে পারি? করতে পারে ম্যাম, এটা মানে ছেলের চেয়ে মেয়ে ভালো পজিশনে থাকতে পারে, বা এই বাস্তবতা আছেও। ম্যাম আমি বলছিলাম যে দুজন মেয়ের ক্ষেত্রে, যে দুজন মেয়ে একই কোয়ালিটি বা একই কোয়ালিফিকেশনে পড়াশোনা করছে, একজন জব করলো একজন জব করলো না। আচ্ছা, এখন ওর পার্সপেক্টিভে এর তুলনা করা যায়, যে গৃহিণী থাকলো তার তুলনা করা যায় যে সেও এরকম আর্ন করতে পারতো, তার এই সেবাটাকে এরকম আর্নের মূল্যায়ন করা যেতে পারে, এরকম। তাহলে কি এটা করা যাবে যে ধরেন একটা বছরে পাবলিক ইউনিভার্সিটি থেকে 100 জন মেয়ে পাশ করে বেরোলো, আমি ধরে নিচ্ছি 100 জন মেয়ের মধ্যে 40 জন চাকরি করছে, 60 জন করছে না। আমরা 40 জনের চাকরিতে তারা যে বেতনটা পাচ্ছে সেইটাকে একটা এভারেজ করে বলতে পারি যে হ্যাঁ, বাকি যে 60 জন করছেন না তারা এভারেজে এই টাকাটা ড্র করতে পারতেন, জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন এই টাকাটা হতে পারতো, এভাবে বলতে পারি? জি ম্যাম, জি ম্যাম। বাকিরা কি মনে করছে? বাকিরা আমাদের কথা শুনতে পাচ্ছেন? বাকিরা জি ম্যাম। কিছু বুঝতে পারছেন? জি ম্যাম। আমি ভুল যা বলছি অপোজ করেন, অপোজ করেন। আপনারা কি মনে করেন? আমার এখানে একটা সিম্পল প্রশ্ন ছিল যে এই যে জিডিপি বাড়ানোর কথা বলছি, জিডিপি বাড়লে ইকোনমিক গ্রোথ ভালো হবে। এখন জিডিপি বাড়ার জন্য আমি বলছি যে এই যে কেয়ার গিভার যারা
ঘরে কাজ করছে তাদের কাজগুলোকে আমরা কনসিডার করছি না। একটা ওয়ে হতে পারে আচ্ছা তাদের কাজগুলোকে টাকা পয়সার ইউনিটে, দ্যাট মিনস মনিটারি ইউনিটে প্রকাশ করো, অথবা আরেকটা হতে পারে যে তাদেরকে তারা যা করছে সেটার বিনিময় মূল্য তাদেরকে দিয়ে দাও, হুইচ ইজ বেটার। কি মনে করেন আপনারা, কোন অপশনটাকে ভালো মনে হয়? কথা বলতে হবে। আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে, আজান হয়ে গেলে আমরা শেষ করে দিব। একটু কষ্ট করে কনসেন্ট্রেট করেন। ম্যাম আমি একটু বলবো? শিওর, প্লিজ প্লিজ বলুন। ওই যে বাইরের দেশের কালচারের সাথে যদি তুলনা করা যায়, উন্নত দেশগুলো যেখানে যে হাজবেন্ড ওয়াইফ উভয়ই জব করে বা ফ্যামিলি মেম্বার্স যারা আছে সবাই জব করতে হয়, সেই পার্সপেক্টিভে বা সেই তুলনায় আমাদের দেশে তো এরকমই হওয়া উচিত যে যারা মানে জব করতেছে না, বাইরে প্রাতিষ্ঠানিক জব করতেছে না কিন্তু গৃহে জব করে, তাদের এই বিষয়টাও মানে ওই ইয়ে হিসাবে আর্ন হিসাবে কাউন্ট করা দরকার। ম্যাম কিন্তু ম্যাম ওখানে একটা ম্যাম বিষয় আছে ম্যাম, কিন্তু ম্যাম ওই দেশগুলোতে ম্যাম ফ্যামিলি বন্ডিং অত ভালো না, মানে আমাদের মতো। এটা আপনারা কি জানেন যে ওদের দেশের ফ্যামিলি বন্ডিং ও ভালো, যাদের ভালো তাদের ভালো, যারা ফ্যামিলি বেশিরভাগ কি দেখা যায় আর কি। হ্যাঁ, যারা মানছে তারা মানছে, তারা উইকেন্ডে বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছে, ক্রিসমাসে দেখা করতে যাচ্ছে, বিভিন্ন ডে গুলো তারা একসাথে সেলিব্রেট করছে, যাদের ভালো তাদের ভালো। তার মানে এখানে কিন্তু একটা আমাদের কালচারাল কিছু লিগ্যাসি বা কিছু ধরেন সুপারস্টিশন, কিছু স্টিগমা, এগুলো কিন্তু আমাদের এই জিনিসটাকে প্রভাবিত করে কি? আপনারা কি মনে করেন? করে না? আমাদের দেশে কালচার এটা করে অবশ্যই। আমাদের ম্যাম ওই যে মুক্তবাজার অর্থনীতির বিষয়টায় যে অন্যান্য দেশের সাথে পাল্লা দিতে গেলে আমাদের মানে সংস্কৃতি বলতে গেলে এখন সংস্কৃতি হয়ে গেছে যে উন্নত দেশগুলো যেভাবে করতেছে আমাদের ওইভাবে করতে হবে, নাহলে আমরা টিকতে পারছি না। এখন আসলে তাহলে কি করা উচিত, কি মনে করেন আপনারা? এখন যে অবস্থানে কাজ করছে সেই অবস্থানে তাকে ওইভাবে মূল্যায়ন করতে হবে। সমাজ পর্যায়ে মূল্যায়ন করে, যারা পরিবারে কাজ করতেছে, সেবা দান করতেছে, করতে হবে, হ্যাঁ তাদেরকে মূল্যায়ন করতে হবে। ওকে, লেটস সি ফাদার যে আর কি হয়। হোয়াট কজেস জিডিপি টু ইনক্রিজ? তাহলে জিডিপি বাড়বে কোন সময়ে, কখন বাড়বে জিডিপি? এই যে এতক্ষণ আমরা বললাম যে যদি ওদেরকে আমরা ওয়ার্কফোর্স এর মধ্যে আমাদের ইনভলভমেন্ট নিয়ে আসতে পারি তাহলে জিডিপি বাড়বে। এখন আসলে জিডিপি কি করলে বাড়বে? দেয়ার আর টু মেইন সোর্সেস অফ ইকোনমিক গ্রোথ ইন দ্য সাইজিং ওয়ার্কফোর্স, এবং আরেকটা বলেছি আমরা ওয়ার্কফোর্স এর মধ্যে যে আউটপুট সেটা বাড়ানো, এবং এইটা যখন বেড়ে যাবে তখন আলটিমেটলি প্রোডাক্টিভিটি যখন বাড়বে তখন জিডিপি এমনি বেড়ে যাবে। আচ্ছা, হোয়াট জিডিপি গ্রোথ মিনস? তাহলে এই যে বারবার একটা কথা আসছে ইকোনমিক গ্রোথের পাশাপাশি আরেকটা কথা চলে আসে যে জিডিপি গ্রোথ জিনিসটা কি? Real economic growth rate is the rate at which a nation's gross domestic product changes or grows. Ma'am, you can share name, ma'am. Oh, okay. Great. হয়েছে? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ ধরে ইকোনমিক গ্রোথের কথা বলেছি, সেটার পাশাপাশি আরেকটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ। তার মানে কি? ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাহলে জিডিপি গ্রোথ মানে কি? জিডিপিটাও বাড়বে। এখন জিডিপি কখন বাড়বে? যখন আমার প্রোডাকশন বাড়বে। প্রোডাকশন কখন বাড়বে? ওই ঘুরে ফিরে একই কথা, যখন আমাদের মানুষদের ইনভলভমেন্ট বাড়বে। মানুষের ইনভলভমেন্ট কখন বাড়বে? যখন নিড তৈরি হবে তখন। আচ্ছা, এই জিডিপির পাশাপাশি আমরা আরেকটা শব্দ আজকে, যেমন জিডিপি নিয়ে তো লাস্ট ক্লাসে কথা বলেছিলাম, আজকে আরেকটা শব্দ নিয়ে একটু কথা বলবো, দ্যাট ইজ জিএনপি। আপনারা অস্থির হবেন না প্লিজ, আমরা মাগরিবের নামাজ পর্যন্ত যতটুকু পারি কন্টিনিউ করব, না হলে কালকে তো ক্লাস আছেই, ঠিক আছে? পেশেন্স রাখেন। জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আমরা জিডিপি যখন বলেছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা যখন বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল মানে কি? জাতীয়। জাতীয় কথাটার মানে কি? মানে এই মানে আমরা বুঝি যেটা সাধারণত আমাদের দেশীয়। আচ্ছা, আসেন একটু দেখি কি মিনিংটা কি দাঁড়ায়। এটা এখানেই মজা। জিএনপি
is the total value of all finished goods and services produced by a country's citizens in a given financial year, irrespective of their location. একটু খেয়াল করেন, irrespective of their location, কথাটার বাংলা কি? ম্যাম দেশের বাইরেও যারা আছে তাদের ইনকামটা, দেশের বাইরেও যারা আছে, তার মানে আজকে আমেরিকাতে যিনি 10 বছর আছেন উনি কি বাংলাদেশের সিটিজেন না? অবশ্যই উনিও বাংলাদেশের সিটিজেন, আবার উনি ওখানকারও সিটিজেন। তার মানেটা কি? জিডিপি যখন আমরা বলেছি দেশের ভেতরে কতখানি প্রোডাকশন হচ্ছে, দেশের ভেতরে কতটুকু সার্ভিস গুডস এগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোকে কনসিডার করো। আমরা যখন বলছি জিএনপির কথা, তার মানে দেশের বাইরে বাংলাদেশি জিএনপি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল বাংলাদেশের কোন একজন মানুষ দেশের বাইরে সে যেখানে বসে কাজ করুক না কেন, তার যে কন্ট্রিবিউশনটা ইকোনমিতে ইরেসপেক্টিভ অফ দেয়ার লোকেশন, সে যেখানেই থাকুক না কেন, তার লোকেশন যাই হোক না কেন, তার যে কন্ট্রিবিউশন, that will be considered as GNP. GNP also measures the output generated by a country's businesses located domestically and abroad. বাংলাদেশি কোনো কোম্পানি সে হয়তো দুবাইতে ব্যবসা করছে, বাংলাদেশের যারা এই যে প্রবাসীরা আছে রেমিটেন্স দিচ্ছেন, তো তাদের কন্ট্রিবিউশনটাকে চিন্তা করতে হবে। Gross national product is a measure of value of all goods and services produced by a country's residents and businesses. তার মানে শুধুমাত্র যে একজন আমাদের দেশের ব্যক্তিরা বা প্রবাসীরা বাইরে থেকে যা আর্ন করে আমাদেরকে দিচ্ছেন সেটা না। জিএনপি বলতে আমরা আমাদের যে সমস্ত বিজনেস অর্গানাইজেশন আছে কিন্তু তারা বাইরে বসে ব্যবসা করছে, তাদের যে কন্ট্রিবিউশন সোসাইটিতে, সেটাকেও আমরা জিএনপি বলে থাকি। এখন দেখেন জিএনপি মানেটা কি তাহলে? আমাদের দেশের লোকজন, তার মানে কি বাংলাদেশে এটাকে তাহলে রেমিটেন্স মিন করতেছে? এটা কি ম্যাম তাহলে রেমিটেন্স মিন করতেছে? রেমিটেন্স ওভারঅল, নট অনলি রেমিটেন্স, ওভারঅল কন্ট্রিবিউশন, বাইরে থেকে যা আসছে ভেতর থেকে যা আসছে ওভারঅল। এই যে দেখেন আপনার এই প্রশ্নের উত্তরটা না এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন জিএনপি ক্যালকুলেশন করি তখন সেটার ফর্মুলা হচ্ছে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। জিডিপি দেশের ভেতরে যা হয়েছে সেটা তো নিবই, কারণ দেশের ভেতরে যা হয়েছে সেটা তো দেশের মানুষজনই করেছে, প্লাস বাইরে থেকে যা আসছে। তার মানে আমরা যখন বলছি বাইরে থেকে আসছে মানেটা কি? মানে বাইরে থেকে যে রেমিটেন্স আসছে সেটাকেও আমাদের কনসিডার করতে হবে। দ্যাট মিন্স জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস জেড। কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট, আমাদের যত ধরনের এক্সপোর্টস আছে এবং যত ধরনের নেট ইনকাম হয়েছে, বাইরে যারা থাকছে আমাদের দেশের মানুষ যারা বাইরে বসবাস করছেন তারা দেশের ভেতরে যা দিচ্ছেন, দ্যাট উইল বি অলসো কনসিডার্ড অ্যাজ আ কম্পোনেন্ট অফ জিএনপি। কথা বোঝা গিয়েছে? এখানে আপনারা মানে ইয়েগুলো দেখতে পাবেন, ফর্মুলাস গুলো পাবেন। আচ্ছা, আমরা আরেকটু দেখি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ জিএনপি। জিএনপি যে আমরা ক্যালকুলেশন করব, এটার আসলে পারপাসটা কি, কেন করব? বলা হচ্ছে যে জিএনপি measures the market value of all goods and services produced in a certain period by national bodies independently of where this production takes place. আমরা যদি কোনো একটা নির্দিষ্ট বছরে ক্যালকুলেশন করতে চাই যে আচ্ছা আমাদের এই যে টোটাল জিডিপি এইটাতে মানুষের মানে বাইরে থেকে কন্ট্রিবিউশন কতখানি এসেছে সেটা যদি আমরা দেখতে চাই কখনো, তাহলে কিন্তু আমাদেরকে জিএনপিটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখন জিএনপি থেকেও কিছু ইনফরমেশনকে আমাদের বাদ দিতে হবে, কিছু ইনফরমেশন এক্সক্লুডেড হবে, যেমন purely financial transaction like sale or purchase of securities, bonds and transfer payment, যেমন গভর্নমেন্ট যে ভাতাগুলো দিচ্ছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ট্রান্সফার অফ সেকেন্ড হ্যান্ড গুডস, নন মার্কেট ট্রানজাকশন, যেমন এই যে বাড়িতে হাউসওয়াইফরা যে কাজ করছে বা লেজার টাইমে বসে আপনি যে কাজটা করছেন সেগুলোকে আমরা কনসিডার করব। এরপরে আমরা যদি তাহলে এটা আমাদের এই ডিসকাশন থেকে আমরা যদি বলতে চাই যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন জিডিপি এন্ড জিএনপি, তাহলে বেসিক ডিফারেন্সটা কি বলবেন? প্রথম ডিফারেন্সটা কি বলবেন? জিডিপি এবং জিএনপির মধ্যে তফাৎ কোথায়? ম্যাম রেমিটেন্স। ওকে, আর রেমিটেন্স, আচ্ছা আমরা বলেছি জিডিপি এবং জিএনপির মধ্যে মূল তফাৎ কোথায়? আমি যদি ডেফিনেশনের কনটেক্সটে চিন্তা করি তাহলে তফাৎটা কোথায়? জিডিপিতে আমরা শুধুমাত্র দেশের ভেতরে যা হচ্ছে সেটাকে কনসিডার করছি, আর জিএনপিতে দেশের ভেতরে বাউন্ডারির ভেতরে এবং আউটসাইড দ্য বাউন্ডারি যা হচ্ছে
সবগুলোকে নিয়ে আমরা একবারে চিন্তা করছি। ওকে, তারপর মেজারমেন্টের প্রশ্নে আসছে। আমরা যখন বলছি মেজারমেন্ট, জিডিপি এবং জিএনপির মেজারমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিডিপি হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন আর জিএনপি হচ্ছে বাই দা ন্যাশনাল, বাংলাদেশের মানুষ যে যেখানে আছে, যে যেখান থেকে যত কিছু আর্ন করছে সেটাকে আমরা জিএনপির মধ্যে ইনক্লুড করছি। দেন includes, আমরা যে include এর কথা বলছি, goods and services includes GDP, the production of goods and services by foreigners within that country, the production and goods and services by the citizens outside the country. আমরা আমাদের দেশের বাইরে যারা বসবাস করছেন তাদের যে কন্ট্রিবিউশন সেইটাকে জিএনপি তে আমরা কন্ট্রিবিউশন হিসেবে কনসিডার করি। আর জিএনপি তে আমরা এক্সক্লুড করি কি, জিডিপি তে আমরা জিএনপি তে আমরা এক্সক্লুড করি the production of goods and services by the foreigners within the country। মজার জিনিস দেখেন, আমরা যখন জিএনপি ক্যালকুলেশন করব আমাদের দেশের ভেতরে কিছু বিদেশি কাজ করে না, ভারতীয় কাজ করে, চাইনিজ কাজ করে, রাশিয়ান কাজ করে, জাপানিজ কাজ করে, বিভিন্ন দেশের লোকজন আমাদের দেশের ভেতরে কাজ করে। তারা যে কাজটা করছে তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে কিন্তু আমরা জিএনপি ক্যালকুলেশন করার সময় বাদ দিয়ে ক্যালকুলেশন করি। আর জিডিপির ক্ষেত্রে কি হয়, দ্য প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস বাই দ্য সিটিজেন্স আউটসাইড অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের বাইরে যারা কাজ করে কন্ট্রিবিউট করছেন তাদের কন্ট্রিবিউশনটাকে আমরা জিডিপি ক্যালকুলেশনের সময় এক্সক্লুড করে দেই। এই পয়েন্টটা খুব ভালো করে বোঝেন, বুঝতে পেরেছেন কি এটা? আচ্ছা, দেন বলেছে widely used, আমরা জিডিপি কখন ইউজ করি, টু স্টাডি দ্য আউটলাইনস অফ দ্য ডোমেস্টিক ইকোনমি, একটা দেশের সামগ্রিক অর্থনীতিকে যাচাই বাছাই করি এবং অর্থনীতি সম্পর্কে কমেন্ট করা, সেগুলোর জন্য আপনি জিডিপি নিয়ে চিন্তা করবেন। আর আমরা যখন জিএনপির কথা বলছি, to study how the residents are contributing towards the economy, আমরা যদি দেখতে চাই যে আমাদের দেশের বাইরে যারা বসবাস করছেন তারা আমাদের ইকোনমিতে কতখানি কন্ট্রিবিউশন রাখছেন, তখনই আমরা জিএনপি ক্যালকুলেশন করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে?